$19 না $5 সফটওয়্যারটা। তাহলে আমরা এর থেকে শুরু করি। এখানে দেই একটা নিউ করি। বেসিক কোডিং গুলো করে নিই। তারপর হচ্ছে স্টাইল শিট, তারপর কি দেব সমান কিন্তু স্টাইল শিট, তারপর আছে হলো টাইপ না, টাইপ সমান হলো টেক্সট স্ল্যাশ সিএসএস সমান হলো স্টাইল ডট সিএসএস নামে কিন্তু আছে, তো আমরা অন্য একটা নাম দিব এখন আউটলাইন। এই যে নাম দেওয়ার সময় একটা বিষয় খেয়াল রাখবো যে এরকম ডাইরেক্ট আইসা না এরকম বেকা বেকা হয়ে আছে এখন টার্বো টার্বো সি এটা আছে না, এর নিচে যেমন আপনাদের সাইটে যে ভাবতেছে না পয়েন্টারটা, ওটা কি আছে ইউনাইটেড আসে ওই ধাম আসে না, এই যে আপনাদের নিচে টার্বো যে সি ধাম তে আসে না, নিচ দিয়ে নিচে থাকে এটার মতন, এটার মতন আছে। ও ওটাতে হলো তোমার ইয়ে করবা, আনবা, তাহলে ঠিক হবে। এই যে নাম্বার লক অন করে তারপর হলো জিরো চাপবা, তাহলে ঠিক হবে। কতবার ওটা দিয়ে না হয় তো ওইখান থেকে ওই রকমই হয়। হ্যাঁ, তাহলে হলো আউটলাইন এন্ড আদার্স ডট সিএসএস দিলাম, তাই না? তারপর আরেকটা যে আছে লিংক রেল সমান আইকন, এটা পরে দেখেছিলাম না, তাহলে আজকে ওটা দেখেন লিংক রেল সমান আইকন, তারপরে এইটা সমান হচ্ছে তারপর এখানে একটা ইমেজ দেবো, তারপরে আমাদের হলো হেড ক্লজ, তাই না? হেড ক্লজ, তারপর বডি শুরু, তারপর এটা আমরা সেভ করবো ফোল্ডারে, না সিএসএস কাজ সিএসএস, এটা হলো আউটলাইন না, আউটলাইন ডট নিব। তো আগে হচ্ছে দেখো যে লিংক রেল আইকন, তো আমরা যখন ইয়েতে আসি, এখানে আসি, এই যে দেখো যে এই পেজটাতে W3 স্কুলের পেজটাতে এখানে ছোট্ট একটা ইয়ে না, ইমেজ না, তো এই যে এখানে একটা ইমেজ আছে, এই ইমেজটা আমরা ইমেজটাও আছে আবার টাইটেলও কিন্তু আছে, তো আমরা অন্যখানে দেখি ওটা ট্যাপ পিনটা ট্যাপ করা আছে, পিন ট্যাপ করা আছে জন্য কিন্তু ইয়েটা দেখা যাচ্ছে না, তোমার টাইটেলটা দেখা যাচ্ছে না। তো এখানে দেখো যে এই যে টাইটেলের পাশে ঠিক ছোট্ট একটা ছবি আছে, তাই না? আর তারপরে টাইটেলটা আছে, আর আমাদের মিলাতে থাকে গোল একটা সার্কেল, হ্যাঁ সার্কেল একটা থাকে, ওটা দেওয়া এই যে এইরকম থাকে, তো ওটা দেওয়া হয় না জন্যই হচ্ছে আসে নাই। তো আমরা ওইটা যদি দিতে চাই তাহলে কি করা লাগবে, সেজন্য কিন্তু আমরা একটা কোড আজকে নতুন লিখছি, যে লিংক রেল আইকন, আর হচ্ছে লিংক দিছি এখানে এই স্রেফ দিয়ে। তো ইমেজেস এর ভিতরে আমরা ইমেজেস এর ভিতর থেকে আমরা ফটো নেব, তো সেখান থেকে আমাদের একটা যদি ফটো সিলেক্ট করি, তো এই ফটোটা আছে না, এটাও কিন্তু আমরা দিতে পারবো ওখানে। তো এই ফটোটাই আমরা দিই, যেহেতু আমাদের একটাই ফটো আছে, আর না পারলে অন্য ফটো দিব। আর সবসময় আইকন পাইলে আইকন দাও। আইকন, হ্যাঁ আইকন দেওয়ার চেষ্টা করব, কারণ ওখানে ছোট ফটো যত দিবা তত ভালো হবে ফটো। তাহলে আমরা আমাদের ওই ইয়েটাই আমরা এখানে নিলাম, তারপরে আমরা এখন এটাকে রান করলে দেখতে পারবো যে ফটোটা এখন আসছে, ঠিক আছে না? ওখানে যে ফটো দিবে সেই ফটো চলে আসবে। তাহলে এইটা হচ্ছে সেটার জন্য, এটার আরেকটা নাম আছে, যেটা হচ্ছে এফ আইকন অর্থাৎ ফেভিকন।
এটা দিলাম। কেউ যদি বলে যে ফেভিকন দেওয়া দেওয়া দিতে পারো না, তখন বলবো যে এটা ফোন করো, Fevicon। আরেকটা কোড আছে, সেটা অনেক বড়, অনেক প্রায় ৪-৫ লাইন লেখা লাগে, আইকনের তারপর জায়গায় ওটা আসা লাগে। আইকনের জায়গায় আর ফেভিকন এটা লেখা দিলে লাগবে না? হ্যাঁ, আইকনের জায়গায় ফেভিকন লেখা লাগবে না? না না না, আইকনের জায়গাতে আইকনে লিখতে হবে। আর এখানে ফেভিকনের কথা বলেন যে। ফেভিকন, এটার আরেকটা নাম আছে, মানে এটাকে অন্য নামে ডাকা হয় যে ও, ফেভিকন। তো ওটা হচ্ছে এপ আইকন নামেও ডাকা হয়, সংক্ষিপ্ত রূপ এপ আইকন, আর পূর্ণ রূপ হচ্ছে ফেভিকন। তো হলো, তো ফেভিকনের হচ্ছে ফেভি, আর হচ্ছে আইকনের অর্ধেক হচ্ছে আইসিও, আইকনের অর্ধেক হলো আইসিএন, ফেভিকন, এইরকম করে নামটা। এখানে আরেকটা দিতে পারো যে টাইপ, টাইপ সমান হলো আইএমজি স্ল্যাশ, আর হচ্ছে যেরকম ফটো দিবে তাহলে জেপিজি, তারপর মনে করো যে পিএনজি হতে পারে। তারপর এটা সবসময় লাগে না, তবে দেওয়া ভালো আর কি। এটা হলো ওটার জন্য, ঠিক আছে। তো এখন আমরা যে আমাদের আউটলাইনের জন্য একটা হচ্ছে ক্লাস নেব, তাই না? তাহলে হচ্ছে ডিআইভি ডিপ ক্লাস সমান হচ্ছে ডিপ ক্লাস। তো ডিপ ক্লাস সমান আমরা এখানে দিই যে হচ্ছে আউটলাইন, আউটলাইন নাম নিলাম, যে কোনো নামেই নিতে পারো, সেটা তো জানাই আছে। তো এখানে একটা দিই, কিছু নাম লিখে আমরা এখন হলো ইয়ে নিব, এই যে সিএসএস নিব। তাহলে এই সিএসএসটাকে আমরা কপি করে নিই নামটা, আমরা এখন আউটলাইন যেটা করাবো সেটা এই পাশে নিয়ে আমরা যে ডিপ ক্লাস আউটলাইন নামে লিখলাম, তাহলে হচ্ছে ডট আউটলাইন নাকি ডট আউটলাইন। তাহলে এটা হাইড ওয়াইড দিয়ে দেই, হাইট এখানে কিন্তু আমরা ফটো তো দিতে পারবো, হাইট 250 পিক্সেল, ওয়াইড ভাই ডটটা নাকি 338 কি জানে পিক্সেল। এটা মনে নেই আমার। ক্লাসে হলে ডট, আর হলো আইডি হলো হ্যাশ। তাহলে হাইট দিলাম, ওয়াইড দিলাম, তো ব্যাকগ্রাউন্ড দিই, ব্যাকগ্রাউন্ড দিলাম হচ্ছে। তো এখন আমরা আউটলাইন যেটা করবো সেটা দেখো, ও ইউটি আউটলাইন 5 পিক্সেল, এখন সলিড হবে কিনা আউটলাইন আর বর্ডার একই কাজ করে না। তাহলে এখন আমরা কিন্তু বর্ডারটা দিই নাই, তো এখন আমরা যদি এখন বর্ডার দেই আউটলাইন, BORDER বর্ডার 5 পিক্সেল, তাহলে দুইটাই কিন্তু আমাদের বর্ডার। বর্ডারের বাইরের দিকটা হচ্ছে আউটলাইন, আর ভিতরের দিকটা হচ্ছে ইনলাইন। তাহলে আমরা রিলেট করি, তাহলে দেখো যে বর্ডার ওটাই সম্পূর্ণ, দুইটাই মিলেই বর্ডার। একটা হচ্ছে বর্ডারের ভিতরের দিক, আর একটা হচ্ছে বর্ডারের বাইরের দিক। তো বর্ডারের ভিতরের দিকটা সেটাকে হচ্ছে আমরা বর্ডার দিয়েই করি, আর আউটলাইনটা মানে বাইরের দিকটা হচ্ছে আউটলাইন দিয়ে করা হয়। তাহলে আউটলাইন বর্ডার কিন্তু একই বিষয়। তারপর আমরা দেখে আসি আমার কাছে আছে নাকি। তোমরা কিন্তু এইটা কিন্তু ফটোতে ইউজ করতে পারো, ফটোর আউটলাইন হিসেবে। আউটলাইন, এই যে আউটলাইন কালার, আউটলাইন স্টাইল। আউটলাইন স্টাইল গুলো দেখো যে ডট, ড্যাশ, সলিড, ডাবল, গ্রেভ, এগুলো কিন্তু তোমাদের শেখানো হয়েছে যে হচ্ছে সলিড, তারপরে হচ্ছে ড্যাশের, ডটের, তারপরে যে আউটলাইন ওয়াইড। তো আউটলাইন ওয়াইড, স্টাইল আর কালার, ঠিক আছে, এই তিনটা কিন্তু আমরা একসাথে ইউজ করছি। দেখো এই যে আউটলাইন হচ্ছে ওয়াইড 5 পিক্সেল, এই যে কই গেল, আউটলাইন ওয়াইড 5 পিক্সেল, আর স্টাইল হলো সলিড, আর হচ্ছে কালার হচ্ছে রেড। আর আমি যদি এখান থেকে দিতে চাই তাহলে কি করতে হবে, ও ইউটি এল আই আউটলাইন COLOR, তাহলে আউটলাইন কালার দিকে হবে, হ্যাঁ হবে। আউটলাইন কালার হচ্ছে আর এই রেড, তখন এই যে উপরের এটাকে আমাকে কাটতে হবে, তাহলে এটা দিয়েও হবে। আমরা তিনটা ভ্যালু একসাথে ইউজ করছি, আর ওরা তিনটা ভ্যালু তিনভাবে ইউজ করছে, একই না? তারপর আরেকটা আছে যে হচ্ছে এই যে সলিড, তাহলে এটা জন্য আউটলাইন স্টাইল।
সলিড। আর একসঙ্গে ইউজ করলে শুধু আউটলাইন লিখতে হবে। এটুকু বোঝা গেল? তাহলে বুঝলে ভালো। পাশে যায় আর কি আছে আমাদের সেটা মার্জিন তো দেখানো হতো না। এই যে মার্জিন বাটন টপ রাইট পেডিং ডাইমেনশনটা একটু দেখি কি আছে। এই যে হাইট ওয়েট ম্যাক্স হাইট মিনিমাম হাইট করাইছি না, ম্যাক্স হাইট মিনিমাম হাইট ওগুলো ফর্মের ক্ষেত্রে দেখানো হবে ম্যাক্স হাইট মিনিমাম হাইট। তারপর সিএসএস ডিসপ্লেটা যেতে কথা হলো। তো প্রথমে দেখো ডিসপ্লে ভিজিবল একটা আছে, ডিসপ্লে হিডেন, ডিসপ্লে নন, তারপর তোমার আছে হলো ডিসপ্লে ইনলাইন, তারপর ডিসপ্লে ব্লক। ঠিক আছে, তো আমরা এখন পুরো সবগুলোরই কাজ দেখব। তো এখন আমরা ডিসপ্লে করার জন্য মানে ডিসপ্লে কোডটা ইউজ করার জন্য সেটা আমরা একটা লিংক নেব ইউএল, তারপর দেব ইউএল। যখন অনেকগুলো উপাদান একসাথে আমরা নিব, অনেকগুলো ডিভ অথবা ক্লাস একসঙ্গে নিব, তখন আমাদের ডিসপ্লে করার দরকার হয়। সেটা হচ্ছে আপাতত এই কয়টা করলাম। তখন আমরা একটা যদি রান করি, এরকম আসে। আসার পরে আমরা এটাকে এখন সিএসএস এ করবো। তো প্রথমে আমাদের কি আছে ইউএল না, তো ইউএল, তাহলে ইউএল এ প্রথমে আমরা ডিআই এস ইএল ডিসপ্লে যদি করি, তো ডিসপ্লে মানে কি প্রদর্শন করা। প্রদর্শন কিভাবে প্রদর্শন হবে, একটা আছে ইনলাইন, তা আইএন এল আই এন, ইনলাইন মানে কি এই যে লাইন বাই লাইন একটা লাইন কমপ্লিট হবে আর তারপরে নিচের লাইন শুরু হবে। সেরকম করে যদি আমরা দেখাই তাহলে দেখা যায় আমাদের কি হয়েছে। এখন আপাতত এরকম আছে না, পরে যদি ইনলাইন করি এটাতে ডিসপ্লে ইনলাইনটা হবে আসলে হলো ইউএল এল আই। তাহলে দেখো যে তিনটা একই লাইনে চলে গেছে, তাই না? আমি আরেকটু ভালো মতো বোঝার জন্য একটু মার্জিন দিই। তাহলে ইনলাইন ডিসপ্লে ইনলাইন করা হয়েছে না আমাদের, তাহলে ডিসপ্লে ইনলাইন মানে একই লাইনে থাকবে। আর এমনিতে স্বাভাবিকভাবে এখানে আমার কি কি করা আছে সেটা লিখে দিই। হচ্ছে আইএন ইনলাইন ব্লক হিডেন, তারপর আছে হচ্ছে নন। তো এখন আমাদের ডিসপ্লে ইনলাইন এটা দেখা হলো, হিডেনটা দিলে হিডেন হয়ে যাবে, কোনো কিছু আর দেখা যাবে না। তাহলে ডিসপ্লে আমাদের এখন হলো ব্লক করব বিএলওসিকে, এর আগে যে এমনিতে এইচটিএমএল এ যেটা আসছিল সেটাই কিন্তু ব্লক, তখন ব্লক আকারে আসলো না। এটা হলো ডিসপ্লে ব্লকের কাজ। আর তারপর আছে হচ্ছে আমি দেখবো ডিসপ্লে যদি আমরা নন দিই, নন আর হিডেন একই কথা, তাহলে নন দিলাম আপাতত। দেখো ডিসপ্লে নন, তাহলে ওই ওই জাতীয় যেটা আমরা ডিসপ্লে নন করবো সেটা দেখা যাবে না। আর ডিসপ্লে নন দিলাম, তারপর দেখো যে ডিসপ্লে হিডেন এইচ আই ডি ডি ই এন, হিডেন আর নন একই কথা। হিডেন আবার দেখা যাবে না, হ্যাঁ হিডেন মানে হয়তো ভুল হয়েছে। ডিসপ্লে ইনলাইন ঠিক আছে, নন ডাবল হচ্ছে, ঠিক আছে। ও সরি, এটা হচ্ছে ভিজিবিলিটি, ভিজিবিলিটি হিডেন, ভিজিবিলিটি হিডেন আর ডিসপ্লে নন ঠিক একই কোড কাজ করে। তাহলে আমরা এখানে ডিসপ্লে লাইন করি আর ভিজিবিলিটি চাই আই জি আই ডি ভিজিবিলিটি কপি করে কপি তো করলাম, লেখাটাই উঠছে কিন্তু আপনি কপিতে তাহলে আমাদের দেখি কি হলো ভিজিবিলিটি হিডেন এই আর, তাহলে আমাদের মনে রাখতে হবে যে ভিজিবিলিটি হিডেন আর ডিসপ্লে নন একই কথা, তাই না? দেখি একই কথা বলি, ঠিক আছে না একই কথা।
তারপর আছে যে আরো একটা আছে, তো ওটা হচ্ছে ওটা ভিজিবিলিটি। তো এখন আমাদের ভিজিবিলিটিতে আমরা হচ্ছে কিছু দিব না, তাই না? ভিজিবিলিটি আপাতত কাটলাম, এখানে কমেন্টে রেখে দিলাম আমরা, তাহলে পরে যাতে মনে থাকে। এই পেজ আইডি, তো এখানে আরেকটা কোড আছে যে অপাসিটি। অপাসিটি মানে কি, এটা কোডটা ধরবে না। তো অপাসিটি দেখো, অপাসিটি হলো তোমার রং হবে না হয়তো, ওপিএসি অপাসিটি। তো অপাসিটি হচ্ছে 0.1 পর্যন্ত আছে, তো আমরা 0.5 দিই। 0.5 মানে কত, হাফ না? তাহলে 0.5 দিলাম। তারপর দেখো আমাদের কি হলো, তাহলে দেখো যে একটু ঘোলা ঘোলা দেখা যাচ্ছে। এই যে ফটোশপে যে অপাসিটি কমে দিয়ে হ্যাঁ যে হ্যাঁ, কালার সেই করছে অপাসিটির অপাসিটি একই। তো এখন আমরা এক, কিন্তু এক মানে হচ্ছে 100, 100 দিলে কিন্তু হবে না। তো এক এক একটু দিলে থেকে তো পূর্ণাঙ্গ হয়ে 0.5 যাবে। এখান থেকে দেওয়া লাগবে, 100 দিলে পূর্ণাঙ্গ রূপে দেখা যাচ্ছে। আর আমি যদি এটাকে আবার হচ্ছে 0.1 দিই, তখন একবারে ঘোলা দেখা যাবে সব জায়গায়। আস্তে আস্তে কম করে দেখা যাচ্ছে। বেশি হয়েছে কি? না, আর এটা হলো কিসের মতো? কিসের মতো, ব্ল্যাকবোর্ড মানে পয়েন্ট হোয়াইটবোর্ড পয়েন্ট ওয়ান দেওয়া আছে। তো এইটা হলো আমাদের যা অপাসিটি, সেটা তো আমরা 5 করে দিই, তাহলে তো বোঝা যায়। তাহলে এখানে ম্যাক্স ভ্যালু 1, বুঝে নিবা যে সর্বোচ্চ মান হচ্ছে 1। তো অপাসিটি গেল, তো অপাসিটি, তারপর ভিজিবিলিটি একই কথা না? অপাসিটিতে কি করা যাচ্ছে যে আমরা একটু ঘোলা 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 করে কম কম করে দেখাতে পারতেছি। আর ভিজিবিলিটিতে একবারে হিডেন করলে একবারে চলে যাচ্ছে, আর ডিসপ্লে অন করলে তাও একবারে চলে যাচ্ছে। তো এগুলো আমাদের কোডগুলো হচ্ছে যখন আমরা টেমপ্লেট ডিজাইন করব তখন একবারে সেই মনে রাখা লাগবে, তাছাড়া হবে না। তাহলে ইনলাইন দেখেছি, এগুলো হচ্ছে এখন আমাদের ইয়ে গেল। তারপর পজিশনিংটা একটু দেখি। পজিশন ফিক্সড, তারপর আছে তোমার হলো রিলেটিভ, তারপর আছে হচ্ছে অ্যাবসোলিউট। এগুলো যখন আমরা টেমপ্লেট করব, টেমপ্লেট ছাড়া এগুলোর কাজগুলো দেখানো সম্ভব না। আমরা যখনই এই কাজগুলো দেখতে যাব তখন আমাদের অনেক বড় একটা পেজ করতে হবে। একটা ডিপ ক্লাসের সাপেক্ষে আরেকটা ডিপ ক্লাস কিরকম হবে, এটা ফিক্সড হবে না এটা হলে স্ক্রল হবে, সেটা যখন আমরা অনেকগুলো নিয়ে নিব তখন দেখাবো। তখন আমরা এটা না জানা আমরা অনেকগুলো নেই, তখন হচ্ছে ডিপ ক্লাস আউটলাইনটা আমরা নিচে নিচে অনেকগুলো করে নিই। 2 3 4 5 6 আমাদের পেজটা যাতে আর কি বড় হয়, সেই জন্য আমরা ওই যে ডিপ ক্লাসটা বারবার কপি করে নিলাম। তো আমাদের কিন্তু এই যে সবগুলো এখানে চলে আসছে, তাই না? লাগালাগি হয়েছে। এখন ফাঁকা করার জন্য কি করতে হবে বলো দেখি? মার্জিন টপ অথবা মার্জিন লেফট দিতে হবে। টপ 20 তাহলে একটা থেকে আরেকটা ফাঁকা হবে। আর 5 দিক দিয়ে 20 পর্যন্ত হবে। আর আমরা যে ইয়ে করছিলাম, এখন আমরা যে বডি করব, বডি, তাহলে বডির আমরা একটু স্টাইল করি। করার পর আমরা এখানে যদি বডির কালার দেই, তাহলে কিন্তু আমরা যে হচ্ছে পজিশন অ্যাবসোলিউট করলাম না পজিশন রিলেটিভ করলাম সেটা কিন্তু বুঝতে পারবো না। আর এখন আমরা যদি বডিটার হচ্ছে ব্যাকগ্রাউন্ড ফটো দিই, তাহলে কিন্তু আমরা সিস্টেমটা বুঝতে পারবো। তো বডির ব্যাকগ্রাউন্ড হিসেবে আমাদের একটা কিন্তু ফটো আসছেই, একটা মাত্র ফটো আছে, ওই ফটোটাই দেখো আমরা দিই, ছোট্ট একটা ফটো, ওইটাই বারবার কপি হয়। তাহলে হচ্ছে ব্যাকগ্রাউন্ড বড় ছবি নিয়ে দেখেন। বড় ছবি পরে দিব, আগে এটা দিয়ে দেখেন। ইউআরএল স্ল্যাশ কি জানি এর ফটোর নাম, li.gi, এই নাম আছে। তা আমরা দেখি আপাতত কি এরকম হয়। তাহলে চলে আসছে, মানে ওইটাই কপি হয়ে আসছে। তো দেখো এখন দেখো যে আমাদের ইয়েটা তোমার এই যে যে ব্যাকগ্রাউন্ড আর ওটা কিন্তু একসাথে নাড়ানাড়ি করতেছে, তাই না? এই ছোট জন্য একটু বুঝতে ভেজাল হচ্ছে, আমরা বড় করে দিই। এটা বিন্দুর মতো করে আসতে লাগে। 20.5 এক্সট্রা প্যাস তাহলে এটাকে আমরা বিজি নামে নিলাম, bg.jpg আমরা সামনে। তো আমরা এখন সেটাই দেই এটা কার ফটো? বিজি, আমার
তাহলে এটাকে আমরা পজিশন ফিক্সড করব, তাই না? তো আমরা যদি পজিশন ব্যাকগ্রাউন্ড পজিশন ফিক্সড লিখি, সে কোডটা দিয়েও লিখতে পারবো। আর যদি এমনি সংক্ষিপ্ত রূপ লিখতে চাই, তাহলে এই যে ব্যাকগ্রাউন্ডের পাশে FIXED ফিক্সড এই কথাটা লিখতে হবে। এইটা মানেই হচ্ছে পজিশন ব্যাকগ্রাউন্ড পজিশন, এটা এই যে ফিক্সড ওই কথাটা আর এই কথাটা একই। ঠিক ওই যে এর আগে যে আউটলাইন স্ট্যান্ড তাহলে চলে আসলো। তো দেখো এখন আমার যে ব্যাকগ্রাউন্ডটা সেটা কিন্তু নড়তেছে না, শুধুমাত্র উপাদানগুলো নড়তেছে, কারণ আমাদের ব্যাকগ্রাউন্ডটা ফিক্সড করা আছে। ফিক্সড মানে তুই যেখানে আছিস সেখানেই থাক। তাহলে আর একটা আছে আছে আমাদের ব্যাকগ্রাউন্ড সাইজটা একটু করে দিই। ব্যাকগ্রাউন্ড সাইজটা আমরা এখান থেকে করে দিই কভার, আর ফিক্সড আমরা নিচে লিখছি। এটা হচ্ছে কভারটা হলো ব্যাকগ্রাউন্ড সাইজ কভার, আর কভার এখানে কভার লেখা একই কথা। ওইটা নিচে ইউজ করতে হবে। ব্যাকগ্রাউন্ড কাজ করে না কেন? তো এখন দেখো যে ওই হলো কভার দেওয়ার পরে এখন দেখো যে এটার সাথে এটা কিন্তু নড়তেছে। আর এই যে ব্যাকগ্রাউন্ড পজিশন ফিক্সড আমরা যে লিখলাম, এখানে কাজ করে না, ফিক্সড আবার নিচে কাজ করে না। তো ব্যাকগ্রাউন্ড পজিশন ফিক্সড, ওটা দেখো যে এখন আমার ওইগুলা নড়তেছে না, কিন্তু এইটা নড়তেছে। কভারের কাছে কি করতে হবে? কভারের কাছে যে তোমার হলো ব্যাকগ্রাউন্ডের শুধুমাত্র যখন আমি ব্যাকগ্রাউন্ডটা জুম আউট করব, তখন ওই শুধুমাত্র আমার যে উপাদানগুলো আছে সেগুলো জুম আউট হবে, আর ব্যাকগ্রাউন্ড ঠিকই থাকবে। কখনো ওই যে এটা ধরলে যে এরকম ফোকাস দেয়, হ্যাঁ হ্যাঁ, দেখলাম ফোকাস দেয় মানে এরকম ধরলে, এরকম ধরলে ছোট একটু বড় হয়, জুম হয়। হ্যাঁ ওটা তো তোমার হলো ইমেজ হোভার হচ্ছে হোভারের যে একটা সাইজটা বাড়িয়ে দিচ্ছে। মানে এরকম করে যখন মাছ থেকে পয়েন্ট এখানে গেল, হ্যাঁ ওটাও দেখাবো। তো এখন দেখো যে আমার এই যে হলো ব্যাকগ্রাউন্ড যে ফিক্সড করা আছে, সেজন্য কিন্তু আমার ব্যাকগ্রাউন্ড নড়তেছে না, কিন্তু ওর উপাদানগুলো ঠিকই নড়তেছে। তো এটা হলো ব্যাকগ্রাউন্ড আমাদের ফিক্সড, যেটার কাজ পজিশন ফিক্সড এটার কাজ। তো আমরা যদি এখানে রিলেটিভ আছে, আরেকটা রিলেটিভ মানে কি, একটার সাথে আরেকটা সম্পর্কিত। আর ই এল এ টি আই, তার রিলেটিভ আমরা লিখলাম। তো রিলেটিভ মানে কি, এরকম করে একটা কাজ করে। রিলেটিভ মানে আমাদের যে এমনিতে আগে যেটা যেরকম ছিল সেই রকমই হবে। এক এক কোড থেকে এক এক রকম করে কাজ করে। ব্যাকগ্রাউন্ড কভারের কালারটা ওটা অনেকগুলো কোড আছে, ধরে না, ওটা পরে বার হয়েছে। তো যখন এটা আপডেট করে নিব তখন। তো আমরা দিলাম ব্যাকগ্রাউন্ড পজিশন রিলেটিভ, তাই না? তো এখন যখন রিলেটিভ করলাম, ব্যাকগ্রাউন্ডে নড়তেছে, আমাদের যে উপাদানগুলো আছে সেগুলো নড়তেছে স্বাভাবিকভাবে। তাহলে এটা হলো আমাদের ব্যাকগ্রাউন্ড। আমরা যে ব্যাকগ্রাউন্ড পজিশনগুলো দেখি পাশে কমেন্ট দিয়ে লিখে দিই। একটা হলো ফিক্সড, আরেকটা হচ্ছে যে অ্যাবসলিউট। তো আমরা অ্যাবসলিউট বানানটা এরকম লিখি, বানানটা দেখে আসি। অ্যাবসলিউট আর হচ্ছে রিলেটিভ একই কাজ করে। রিলেটিভের জায়গাতে এখন আমরা অ্যাবসলিউট দিই। তাহলে অ্যাবসলিউট আর দেখো রিলেটিভ, যে রিলেটিভ যে কাজ করছে অ্যাবসলিউটও সেই কাজ করবে। ঠিক আছে, এটা আমাদের গেল হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড মানে পজিশনের কাজ। যে কোনো জায়গাতে আমি কিন্তু পজিশনটা ইউজ করতে পারি। আর তুমি বললা যে হচ্ছে ইমেজটা ধরলে তখন একটু বড় হয়। তো এখন দেখো আমরা যদি এই যে ডি প্লাস আউটলাইনটা দিচ্ছি, তাই না? আউটলাইন না, আমরা আরেকটা আউটলাইনের ভিতরে একটা ফটো নিই, হচ্ছে আই ডি এস আর সি।
ফাইল হচ্ছে images slash dg dot jpg এটা নিলাম, তাই না? তারপর আমরা এখানে এখানে আসে ওটার আবার স্টাইল করব। তাহলে ওটা হচ্ছে আউটলাইন img, মানে আউটলাইনের ভিতরে যে ইমেজগুলো আছে, তাই না? এটা হচ্ছে তোমার হাইট দেবো হলো 120 পিক্সেল, আর হোয়াইট একা একা ধরে নিব, তাই না? তাহলে আমরা দেখি আগে আমাদের কি অবস্থা হবে। আসলে না, তো এটা হচ্ছে দেখি তাহলে আমাদের হলো এটাকে যখন আমরা হোভার করব তখন দেখো কি হয়। তাহলে আউটলাইন img হোভার, এটা না? তাহলে এখন img পাশে এসে আমরা হোভার করতে পারবো। শুধু যে লিংকে হোভার করা যাবে তা কিন্তু না, লিংকের চেয়ে তাহলে আমাদের একটু হাইট একটু বাড়িয়ে দিই 150 পিক্সেল। তাহলে আমরা ইউজ করে দেখি হবে না হলে, ঠিক আছে। আর এখন আমি এখান থেকে এখন আমার হাইট 150 না 350, তাহলে আরো ভালো হবে, এগুলো ঠিক আছে। সরাবো আবার ছোট হয়ে যাবে। ভাগে আছে ফন্ট সাইজটা বেশি আছে, ফর সাইজ হাইটটা বেশি, বক্সের মধ্যে থাকবে, বক্সের সাইজ বেশি আছে, তো সেই জন্য দেখি অটো অটো দিয়ে দেখি কি অবস্থা দাঁড়ায়। না, অটো দিলে তো হবে না। আমাদের বক্সের যে সাইজটা আছে সেটা আগে দেখে আসি নিচ থেকে। 350 আছে কিন্তু বক্সের সাইজ, আর না হাইট আছে 250, আর আমরা হাইট দিছি 350। তো আমরা এখান থেকে 250 দিই, 250। আর ওয়াইডটাও দিয়ে দিই ঠিক, ওয়াইড হলো 350 না 350, তাহলে পুরো বক্সটাই আমার চলবে। সেটা কমা না দিলেও আপাতত কাজ করবে, কিন্তু পরে যখন লেখা শুরু হবে তখন ঠিক আছে। ছবিটা অতটুকু যে এখানে সারালে এতটুকু থাকে ওইটাই তো ইয়ে, যে যখন আমরা হোভার করব তখন এরকম না, দেখা আমি যাবে। বলছি যে এখানে আছে না, হ্যাঁ হ্যাঁ, টেবিলটাতে এইভাবে হয়। বুঝি নাই। বললাম যে এই টেবিলে একটা আমরা এখানে ছবিটা পুরো আছে না, হ্যাঁ হ্যাঁ, জানেন মাউস পয়েন্টারটা এইভাবে নিয়ে যাবে, হুম। তো তখন একটু এরকম করে ভাসিয়ে ওঠে বিষয়টা। ও ভাষা ওটা যখন ভাষা উঠবে তখন ওটা হলো আমাদের CSS3 আছে, সেই CSS3 দিয়ে আমরা করব। এটা হলো এইটুক দিয়েই বড় করা হয়, আর ওই যে কাপাকাপি করে হচ্ছে কাপাকাপি করতে করতে ভাষা ওঠে, অথবা পাশে শ্যাডো পড়ে, ওগুলো হচ্ছে CSS3 দিয়ে আমরা শিখি। CSS আগে শেখো তারপর CSS3 দেখো। তাহলে এটা আপাতত মনে রাখো যে এটা দিয়ে এটা করা যায়, আর এটাতে কিছু CSS3 লাগালেই কাজটা হয়ে যাবে। তো আমি দেখি CSS3 টা একটু খুলতে দেখি আছে কি না। ওটা আমাদের CSS3 introductions, কোনটা থেকে কোনটা ব্যাকগ্রাউন্ড, সিএসএস আর সিএসএস3 আলাদা নাকি? একই কোড, কয়েকটা কোড শুধু আলাদা আলাদা আছে। CSS3 অনেকগুলো কোড তোমাদের শিখেছি, যে ব্যাকগ্রাউন্ড সাইজ রিপিট এগুলো সব CSS। এই যে গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড দেওয়া যায়, এটা যখন CSS3 করাবো তখন 2D ট্রান্সফর্ম, এই যে দেখো ট্রান্সলেট, রোটেট, এসকিউ, এগুলো তো এখন আমরা দেখি। CSS3 সবগুলো কোড এগুলো হচ্ছে প্রতিটা ব্রাউজারের জন্য আলাদা আলাদা কোড লেখা লাগে। এগুলোটা আমাদের দিতে হবে হচ্ছে ইয়েতে কাজ করে। তাহলে দেখো যে এই যে প্রথমে আছে যে এমএস ট্রান্সফর্ম, মানে কি? এমএস তো হচ্ছে মজিলা ফায়ারফক্স, মজিলা ফায়ারফক্সের জন্য এই কোডটা। আর হচ্ছে এখান থেকে না, এমএস হচ্ছে এখানে কেন লেখা ইন্টারনেট 9, ইন্টারনেট এক্সপ্লোরার 9, এই যে এটা আছে ইন্টারনেট এক্সপ্লোরার 9। তারপর আছে যে ওয়েব কিট ট্রান্সফর্ম, ওয়েব কিট হচ্ছে ইয়ের জন্য, এই যে দেখো যে ক্রোম, সাফারি, অপেরা, এই তিনটার জন্য। আর বাকি একটা আছে যেটা এই যে রোটেট 30 ডিগ্রি, এটা সব ব্রাউজারের জন্য। তাহলে আমরা দেখি কি অবস্থা দাঁড়ালো।
দেখো তো তখন ফটোটাই রোটেট হয়ে গেছে। এখন আমরা যদি এইটাকে আবার এইটা যদি আমরা হলো ইয়েতে দেই, ঠিক ওই কোডগুলো যেটা লিখলাম সেই কোডগুলো আমরা হচ্ছে হোভারের সময় দিই, তাহলে যখন আমরা হোভার করব তখন আমাদের ওই রকম ফটোটা বাঁকা হয়। তাহলে আমাদের যখন হোভার করব তখন আমাদের ফটোটা বাঁকা হয়ে আসবে। হোভারে দেই নাই, আমরা দিচ্ছি হচ্ছে ওই যে ডিপটাতে দিচ্ছি, তাই না? হ্যাঁ সেটাই সবগুলো ডিপটাতে দিচ্ছি, তাহলে সবগুলো দিছি। সবগুলোতে ধরে গেছে। হ্যাঁ ঠিক আছে, ডিপটাতে আমরা দিচ্ছি। আমরা এটা হোভারে দেবো, ইমেজ হোভারে। তাহলে কাট করলাম, কাট করার পরে আমাদের এই যে ইমেজ হোভার, তাহলে এখন আমি যখন ওভার করব তখন এটা বাঁকা হয়ে যাবে। এখন একটু এই পাশে এসে বাড়ে গেছে, ঠিক আছে, কিন্তু প্রশস্ত বাড়ছে। যখন এই পাশে তো কানি কানি করলে বড় হয় না, সেই রকম। তাহলে এটা হলো আমাদের CSS3। তো আরো যা আছে এই কোডগুলো, তো ওগুলো আসলে CSS3 নিয়ে তেমন চর্চা করা হয়নি। তারপরে এটাতে হলো বাঁকা করানো। এটা হচ্ছে কত টাইমের উপরে নির্ভর করে সেটা। কত টাইম করবে? টাইম সিলেক্ট করে দেবেন। টাইম তো সিলেক্ট এইভাবে করে আমি দেওয়া কমেন্টের হয়েছে। মধ্যে দিচ্ছি তাও কিন্তু কাজ করতে যাচ্ছে। কই কমেন্টের মধ্যে? ওইটুকু, এইটুকু আলাদা কমেন্ট, এইটা শুধু কমেন্ট। যেগুলো সবুজ লেখা সেগুলো কমেন্ট। এটা দিলে হয়তো এইটা কাজ করবে না। এরকম লেখা স্টাইল এটা এরকম লেখা। কমেন্টের মধ্যে কই দেয়? এই যে CSS3 গুলা হলো ইয়েতে সাপোর্ট করে না, ব্রাউজারে যে তোমার নোটপ্যাড প্লাস প্লাস যে আর তুমি ইউজ করো, ওইটা হচ্ছে আপডেট করে নিবা, তাহলে তখন ওই কোডগুলো কাজ করবে। নোটপ্যাড প্লাস প্লাস না আপডেট করে নেওয়া হবে। আপডেট করে নিবা। কত তাহলে কত মানে লাস্ট যেটা আপডেট আছে সেটা নিবে তাতে। তাহলে আর কি আছে, এগুলো যখন আমরা CSS3 করবো বেশি তখন লেখা নিব দেখাই। না আর এখন আজকে তোমার হলো CSS এ যাই, তোমাদের এই কোডগুলো আমরা মুছে দিই, না হলে এগুলো আবার মাথা ঘোর মাথা পাকাবে। নষ্ট করবে। যখন CSS3 করাবো তখন এগুলো দেখানো হবে, করে বুঝিয়ে দেওয়া হবে। খালি করা যায় এটা মনে রাখবে, তাতে হবে। এখন আমরা দেখি আমাদের হলো যে CSS আর কি, আর কিটা বাকি থাকলো। ফ্লোটিং তো দেখানো হয়েছে, তাই না? আউটলাইন, ডাইমেনশন, ডিসপ্লে, পজিশন। পজিশন দেখায়, ফ্লোটিং, অ্যালাইন, অ্যালাইন দেখানো হয়েছে। হ্যাঁ। অ্যালাইন, লেফট, রাইট, টপ, বটম, সেন্টার, কম্বিনেশন দেখি। এটাই যে তোমার কম্বিনেশন মানে হচ্ছে যে একটা ক্লাসের ভিতরে একটার ভিতরে আর একটা কিভাবে থাকে, যেমন এই যখন ডিবের ভিতরে যে পিটা মানে প্যারাগ্রাফটা আছে সেটা হলো, সেটা নেওয়ার জন্য ডিপ পি অথবা ক্লাসের নাম তারপর পি। ঠিক এটাকে এইভাবেও নেওয়া যায়, যে ডিপ তারপরে হচ্ছে অ্যারো কি দিয়ে, অ্যারো কি বলতে কি হচ্ছে তোমার বৃহত্তর ক্ষুদ্রতর চিহ্ন দিয়ে বোঝানো যায় যে এটার ভিতরে এটা, এটার ভিতরে এটা, এরকম করে। তো এটা কিন্তু অলরেডি দেখানো হয়ে গেছে। তাহলে হচ্ছে ডি প্লাস পি মানে কি, মানে এটা প্লাস এইটা দুইটা মিলেই একই হবে। আর এখানে কিন্তু গ্রুপিং, এটা গ্রুপিং এ তো আমরা যদি কমা দেই তাও কিন্তু কাজ করবে। তারপরে যে ডিপি এটাও ঠিক এর ভিতরে, ডিবের ভিতরে পি, এরকম। তো এরকম ফ্লো চিহ্ন মানে এটা হচ্ছে তোমার ফ্লো, ফ্লো চিহ্ন। তো ফ্লো চিহ্ন দিয়ে মানে বোঝানো হচ্ছে যে এটার পরে এটা, এটার পরে এটা ফ্লো হবে। তো এরকম এগুলা ব্যাপার না কোনো, এগুলো দেখলেই হয়ে যাবে। তারপরে এই যে আমরা পিসি ডিউ ক্লাস এগুলো কিন্তু দেখছি। এই যে ইউনিক আনভিজিটেড লিঙ্ক, তারপরে ভিজিটেড লিঙ্ক, তারপর আছে নেভিগেশন বার, কিন্তু আমরা দেখছি অলরেডি মেনুর ক্ষেত্রে। এই যে এটা দেখানো হয় না, না এটা দেখাই নাই। আজকে এটা দেখাবো মেনুটা। আচ্ছা কালকে দেখাই। এটা কালকে আছে তাহলে মেনু, আর মেনু বানান দেখবো আমরা যে কিভাবে এরকম একটা মেনু তৈরি করা যায়।
আর পরে দেখাবো আর যত কিছু আছে সব কালকের মধ্যেই শেষ করব, করার পর তারপর আমরা হচ্ছে সিএসএস দিয়ে Series সিএসএস যেটা করলাম সেটার উপরেই আমরা হলো টেমপ্লেট বানাবো, তারপর সিএসএস 3 করব, তারপর হচ্ছে তোমাদের পিএইচডি টু এইচটিএমএল করব। তাহলে এখান থেকে আমরা